Dear students, you are welcome. HSC English Grammar, special use of words and phrases. Was born, that means be born. Was born is always used in passive voice এবং without by plus object, অর্থাৎ by plus object ছাড়া passive voice সাধারণত was born এই ফ্রেজটা ইউজ হয়। এর অর্থ জন্মগ্রহণ করা। ফর এক্সাম্পল, আই ওয়াজ বোর্ন ইন 1976, আমার জন্ম হয়েছে 1976 সালে। হি ওয়াজ বোর্ন ইন এ স্মল ভিলেজ ইন নর্দার্ন স্পেন, তার জন্ম হয়েছে একটা স্মল ভিলেজে। হি ওয়াজ বোর্ন উইথ আ উইক হার্ট, সে জন্মগ্রহণ করেছে একটা উইক হার্ট নিয়ে, দুর্বল হৃদয় নিয়ে। ওয়াজ বোর্ন ইনটু সামথিং, আমরা ওয়াজ বোর্নের পরে ইনটু প্লাস নাউন ব্যবহার করতে পারি, নাউন বা প্রোনাউন। ফর এক্সাম্পল, শি ওয়াজ বোর্ন ইনটু আ রিচ ফ্যামিলি, সে জন্মগ্রহণ করেছে একটা রিচ ফ্যামিলিতে। আবার ওয়াজ বোর্নের পরে অফ টু দিয়ে আমরা নাউন যুক্ত করতে পারি, যেমন হি ওয়াজ বোর্ন অফ এ জার্মান প্যারেন্টস, তার জন্ম হয়েছে জার্মান প্যারেন্টস থেকে। অথবা এখানে আমরা টুও লিখতে পারি, হি ওয়াজ বোর্ন টু জার্মান প্যারেন্টস। ওয়াজ বোর্নের পরে অ্যাডজেক্টিভ ইউজ করা যায়। ফর এক্সাম্পল, হার ব্রাদার ওয়াজ বোর্ন ব্লাইন্ড, অর্থাৎ তার ভাই জন্মগ্রহণ করেছে ব্লাইন্ড অবস্থায়। ব্লাইন্ড শব্দের এখানে অ্যাডজেক্টিভ, ওয়াজ বোর্ন ব্লাইন্ড। ওয়াজ বোর্নের পরে আমরা নাউন ইউজ করতে পারি, কেমন নজরুল ওয়াজ বোর্ন দুখু মিয়া, অর্থাৎ জন্মের সময়ে বা জন্মের পরে দুখু মিয়ার বা নজরুলের নামকরণ করা হয়েছিল দুখু মিয়া। হ্যাঁ, ওয়াজ বোর্ন টু বি অর টু ডু সামথিং, অর্থাৎ কোনো কিছু হওয়ার জন্য বা কোনো কিছু করার জন্য জন্মগ্রহণ করা। ফর এক্সাম্পল, হি ওয়াজ বোর্ন টু বি এ সিঙ্গার, সে জন্মগ্রহণ করেছে একজন সিঙ্গার হওয়ার জন্য। হ্যাভ টু। তাহলে আমরা ওয়াজ বোর্নের ইউজগুলো দেখলাম, আশা করি তুমি ওয়াজ বোর্নের ইউজগুলো বুঝতে পেরেছো। হ্যাভ টু, হ্যাভ টু শব্দটা আমরা কোনো কিছু মাস্ট করতে হবে এমন অর্থে ব্যবহার করি। এটাও একটা মডেল ভার্ব, এবং এই ভার্বটার আরেকটা ফর্ম হতে পারে হ্যাজ টু, যা আমরা থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ব্যবহার করব। এটা পাস্ট করলে দাঁড়াচ্ছে হ্যাড টু। হ্যাভ টু মানে করতে হবে, মানে যেটা মাস্ট তোমাকে করতে হবে এমন অর্থে আমরা হ্যাভ টুটা ব্যবহার করি। হ্যাভ টুটাকে আবার হ্যাভ গট টু লেখা যেতে পারে। অর্থাৎ হ্যাভ টু অর্থ করতে হবে, হ্যাভ গট টু বা হ্যাজ গট টু অর্থ করতে হবে, বা হ্যাড গট টু অর্থ করতে হতো এমন অর্থ। যেমন ফর এক্সাম্পল, সরি আই হ্যাভ টু গো, দুঃখিত আমাকে যেতে হবে। সরি আই হ্যাভ গট টু গো, দুঃখিত আমাকে যেতে হবে। দুটার একই অর্থ, হ্যাভ টু অথবা হ্যাভ টুর পরিবর্তে আমরা হ্যাভ গট টু লিখতে পারি। ডিড শি হ্যাভ টু পে আ ফাইন, তাকে কি ফাইন দিতে হয়েছিল? তো আমরা হ্যাভ টু যুক্ত কোনো সেন্টেন্সকে যদি প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে চাই বা নাবোধক বাক্যে পরিণত করতে চাই, তাহলে আমরা ডু নট, ডাজ নট, ডিড নট আমদানি করতে পারি। হ্যাঁ, যেমন পাস্ট টেন্স যদি হয়, হ্যাড টু যদি হয়, তাহলে তার আগে আমরা ডিড ইউজ করতে পারি। আবার হ্যাভ টুর সাথে আমরা সেখানে কি বলা যেতে পারে, ডু নট বা ডুটাকে ইউজ করা যেতে পারে। ইউ ডোন্ট হ্যাভ টু নক, তোমাকে নক করতে হবে না, জাস্ট ওয়াক ইন, হেঁটে প্রবেশ করো। আই হ্যাভেন্ট গট টু লিভ টিল 7, অর্থাৎ 7টার আগ পর্যন্ত আমি এই জায়গা ছেড়ে যাব না। আবার তুমি হ্যাভের পরে সোজা নটও বসিয়ে দিতে পারো, হ্যাভ নট গট টু লিভ, যেমন এখানে লেখা হয়েছে, এটাকে পাস্ট করার জন্য। আবার হ্যাভ টুটা আমরা অনেক সময় কোনো কিছু অ্যাডভাইস করার জন্য বা রেকমেন্ড করার জন্য ইউজ করি। কোনো কিছু মাস্ট অবশ্যই করতে হবে এমন ক্ষেত্রে আমরা যেমন হ্যাভ টুটা ইউজ করি। একইভাবে আমরা কোনো কিছু অ্যাডভাইস করা বা রেকমেন্ড করার ক্ষেত্রে, অর্থাৎ উপদেশ দেয়া বা কাউকে কোনো কিছু ব্যাপারে রেকমেন্ডেশন করা, অর্থাৎ কাউকে কোনো কিছু ইউজ করতে বলা, এমন অর্থে আমরা হ্যাভ টু ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, ইউ সিম্পলি হ্যাভ টু গেট এ নিউ জব, তা আমি অ্যাডভাইস করলাম বা তাকে রেকমেন্ড করলাম যে তোমাকে হ্যাভ টু গেট, তোমাকে পেতে হবে নিউ জব, একটা নতুন জব পেতে হবে। হ্যাভ টু যেহেতু মডাল ভার্ব, তাই এটার পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ইউ হ্যাভ গট টু ট্রাই দিস রেসিপি, তুমি এই রেসিপিটা ট্রাই করতে পারো, ইট ইজ ডেলিশিয়াস, এটা খুব ডেলিশিয়াস, সুস্বাদু। used to say that something must be true or must happen, কোনো কিছু must happen অবশ্যই ঘটবে, অথবা something true কোনো কিছু সত্য, এইটা প্রমাণ করার জন্য কিন্তু আমরা have to টা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল, there has to be a reason for his strange behavior,
এখানে বলা হয়েছে হ্যাজ টু বি, থাকতে হবে, হ্যাজ টু বি এ রিজন। আমরা যদি বলতাম যে সেখানে একটা রিজন ছিল, তাহলে আমরা বলতাম দেয়ার হ্যাড টু বি এ রিজন। ওকে, তো এই হলো হ্যাভ টু এর ব্যবহার। আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, দ্য ওয়ার হ্যাজ গট টু এন্ড সুন, অর্থাৎ দ্য ওয়ার হ্যাজ টু এন্ড সুন, বা যুদ্ধ খুব শীঘ্রই শেষ করতে হবে। তো দ্যাটস অল। তুমি এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তীতে উদাহরণগুলো দেখতে তোমার সুবিধা হবে। আমরা এখানে ওয়াজ বর্ন এবং হ্যাভ টুর ইউজটা দেখলাম। এরপরে হ্যাড বেটার বা হ্যাড বেস্ট, আমরা সাধারণত হ্যাড বেটার ইউজ করি, কিন্তু হ্যাড বেটারের পরিবর্তে আমরা হ্যাড বেস্টও লিখতে পারি। হ্যাড বেস্ট বা হ্যাড বেটার ডু সামথিং, কোনো কিছু করা ভালো। এটা ইউজ টু টেল সামবডি হোয়াট দে শুড ডু, মানে কী করা উচিত এমন বোঝানোর ক্ষেত্রে আমরা হ্যাড বেটারটা ইউজ করি। হ্যাভ টু, হ্যাড টু কিন্তু বলছে মাস্ট ডু, করতেই হবে। আর হ্যাড বেটার হলো করলে ভালো হয়, শুড ডু, করা উচিত, এমন অর্থে আমরা ব্যবহার করি। যেমন উদাহরণ দিয়েছে, ইউ হ্যাড বেটার গো টু দ্য ডক্টর, তোমার ডাক্তারের কাছে যাওয়াই ভালো। অ্যাবাউট ইউর কাফ, তোমার কাশির সমস্যা নিয়ে তোমার ডাক্তারের কাছে যাওয়াই ভালো। এখন হ্যাড বেটারের পরিবর্তে যদি আমি হ্যাভ টু লিখতাম, তাহলে দাঁড়াতে হলো এই যে যেতে হবে, যেতেই হবে। ইউ হ্যাভ টু গো, তোমাকে যেতেই হবে। আর যখন আমি বলছি যে ইউ হ্যাড বেটার গো, তার মানে তোমার গেলে ভালো হয়। আর হ্যাড বেটারের পরে আমরা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করি, যেমন এখানে হ্যাড বেটারের পরে গো লেখা হয়েছে, ওয়েন্ট বা গন লেখা হয়নি। পরের উদাহরণ, উই হ্যাড বেটার লিভ নাও, আমার এখন এই জায়গাটা ছেড়ে যাওয়াই ভালো। অর উই উইল মিস দ্য বাস, তা না হলে আমরা বাসটা কী করব, মিস করব। ইউ হ্যাড বেটার নট ডু দ্যাট অ্যাগেন, তোমার এটা আবার করাটা উচিত হবে না, না করলে ভালো হয় তোমার জন্য, না করা উচিত হবে। আই উইল গিভ ইউ ব্যাক দ্য মানি টুমরো, আমি তোমাকে কালকের মধ্যেই বা টাকাটা ফেরত দিব। ইউ হ্যাড বেটার, তোমার দিয়ে দেওয়াই ভালো হবে, এটা থ্রেট হিসাবে আমরা বলি অনেক সময়, যে তুমি এই কাজটা অবশ্যই করবে। ইউ হ্যাড বেটার বলে যদি থেমে যায়, তাহলে বোঝা যাচ্ছে এইটা যদি না করো তাহলে এমন অর্থে এখানে ইউ হ্যাড বেটার কথাটা বলা হয়েছে। ইউ হ্যাড বেটার অর্থাৎ তোমার ভালো হবে টাকাটা যদি তুমি আগামী দিনের মধ্যে দিয়ে দাও, তা নাহলে ব্যবস্থা নেওয়া হবে। উড রাদার দেন, দেখো আমরা হ্যাড বেটারের পরিবর্তে উড রাদারটা ব্যবহার করি। হ্যাড বেটারে আমরা একটা কাজ শুড ডু, করা উচিত হবে, এমন অর্থে আমরা হ্যাড বেটার বা হ্যাড বেস্টটা ইউজ করি। কিন্তু উড রাদারটা দুইটা কাজের মধ্যে একটা ব্যালেন্স দেখায়, মানে কম্প্যারিজন দেখায়, যে কোন কাজটা ছেড়ে কোন কাজটা করা উচিত এমন অর্থে। যেমন উড প্রিফার টু, এখানে একটা প্রিফারেন্স দেখায় যে কোন কাজটা প্রিফার করা উচিত, বেশি গুরুত্ব দিয়ে করা উচিত। উদাহরণ দিয়েছে, হি উড রাদার ডাই দেন বেগ, তার মরে যাওয়া ভালো, দেন বেগ, ভিক্ষা করার চেয়ে তার বরং মরে যাওয়াটাই ভালো। দুইটা কাজের কথা বলা হচ্ছে, হি হ্যাড বেটার ডাই, তার মরে যাওয়াই বরং ভালো, কিন্তু এখানে হ্যাড বেটারের পরিবর্তে লিখেছে উড রাদার। আর দ্বিতীয় যেই কাজটার সাথে তুলনা করা হয়েছে বা প্রেফারেন্স দেখানো হয়েছে দুইটা কাজের মধ্যে, দ্বিতীয় কাজটা হলো দেন বেগ। তো এখানে THAN, দেন মানে চেয়ে, কিসের চেয়ে, ভিক্ষা করার চেয়ে মরে যাওয়া ভালো। আরেকটা উদাহরণ দিয়েছে, ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ আস, তুমি কি আমাদের সাথে আসতে চাও? ও সে উত্তর দিচ্ছে, নো আই উড রাদার নট, আমি আসতে চাই না। অর্থাৎ এখানে দুইটা কাজের মধ্যে প্রিফারেন্স, আসবে কি আসবে না, তো সে বলছে আসবে না। উড ইউ রাদার ওয়াক আর টেক দ্য বাস, এখানে দুইটা কাজের মধ্যে পার্থক্য বা এই প্রেফারেন্স দেখানো হয়েছে, যে সে কী করবে, ওয়াক হাঁটবে, অর টেক দ্য বাস না বাস নিয়ে নেবে। কোথাও হয়তো হেঁটেও যাওয়া যায়, আবার তুমি হয়তো বাসেও যেতে পারো, সেটা হয়তো 1-1.5 মাইল দূরে, তো 1-1.5 মাইল হেঁটেও যাওয়া যায়, আবার বাসেও যাওয়া যায়। তো তুমি তোমার বন্ধুকে বা তোমার বন্ধু তোমাকে জিজ্ঞাসা করছে, উড ইউ রাদার ওয়াক, তুমি কি হাঁটবে, অথবা টেক দ্য বাস, বাস নেবে কি। আবার দেখো আরেকটা উদাহরণ, ডু ইউ মাইন্ড ইফ আই স্মোক, তুমি কিছু মনে করবা যদি আমি স্মোক করি। আরেক বন্ধু বলছে, ওয়েল ভালো, আই উড রাদার ইউ ডিডন্ট, আমার মনে হয় তুমিও কিছু মনে করবে না। তার মানে দুজন মিলেমিশে স্মোক করছে, খুব ভালো, সিগারেট কোম্পানিগুলোর জন্য লাভবান হবে ব্যাপারটা। লেট অ্যালোন, এটা আরেকটা ফ্রেজ যেটা আমরা ইউজ করি। লেট অ্যালোন হলো মানে আমরা ইউজড আফটার আ স্টেটমেন্ট টু এমফেসাইজ দ্যাট বিকজ দ্য ফার্স্ট থিং ইজ নট ট্রু অর পসিবল, দ্য নেক্সট থিং ক্যান নট বি ট্রু অর পসিবল আইদার। অর্থাৎ এইখানে দুইটা থিং বা ফ্যাক্টের মধ্যে তুলনা দেখানো হয়, যে প্রথমটা সঠিক না, সুতরাং দ্বিতীয়টা সঠিক হওয়ার প্রশ্নই আসে না। যেমন আমরা কি বলতে পারি, উদাহরণ দিচ্ছে,
দেয়ার ইজ নট ইনাফ রুম ফর আস, আমাদের জন্য যথেষ্ট রুম নাই, যথেষ্ট জায়গা নাই। লেট অ্যালোন এনি গেস্ট, গেস্ট তো দূরে থাক, অর্থাৎ বাড়িতে আমাদেরই থাকার জায়গা নাই, আমাদের থাকার মতোই পর্যাপ্ত রুম নাই, স্পেস নাই, সেখানে এনি গেস্ট, অন্য গেস্টের কথা তো চিন্তাই করা যায় না। আরেকটা উদাহরণ দিয়েছে, আই ডিডন্ট হ্যাভ অ্যান এক্সট্রা শার্ট, আমার একটা এক্সট্রা শার্ট নাই, অর্থাৎ আমার মাত্র একটা শার্ট, দ্বিতীয় আরেকটা শার্ট নাই। লেট অ্যালোন এ কার, গাড়ি থাকা তো দূরে থাক, অর্থাৎ আমার এক্সট্রা শার্টই নাই, অর্থাৎ একটা একাধিক শার্ট কেনার অর্থ নাই, সেখানে আমি গাড়ি কিনবো কীভাবে। আই ডিড নট পাস ইন বাংলা, লেট অ্যালোন ইংলিশ, আমি বাংলাই পাশ করি নাই, লেট অ্যালোন ইংলিশ, ইংরেজি তো দূরে থাক, ইংরেজি তো অসম্ভব। তো এইবার আশা করি তুমি লেট অ্যালোনের ইউজটা শিখেছো, বুঝতে পেরেছো যে প্রথমটাও সঠিক না, স্টেটমেন্ট বাংলায় পাশ করি নাই, দ্বিতীয় স্টেটমেন্ট যেটা বা দ্বিতীয় ফ্যাক্ট যেটা সেটা হলো ইংরেজি তো অসম্ভব ব্যাপার। তো লেট অ্যালোন এখানে অসম্ভব বা দূরে থাক এমন অর্থে প্রকাশ করা হয়েছে, আমি বাংলাই পাশ করতে পারি না, ইংরেজি তো অসম্ভব। ওকে, অ্যাজ সুন এজ অর্থ যত তাড়াতাড়ি সম্ভব, হ্যাঁ, এর অর্থ যেমন আর্লি, কুইকলি, যেমন কাম ব্যাক অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসো। এখানে কি উদাহরণ দিয়েছে দেখি, উই উইল ডেলিভার দ্য গুডস অ্যাজ সুন অ্যাজ উই ক্যান, উই উইল ডেলিভার দ্য গুডস, এই গুডস বা পণ্যটা আমরা ডেলিভার করব, অর্থাৎ ডেলিভারি দেব, পৌঁছে দেব, অ্যাজ সুন অ্যাজ যত তাড়াতাড়ি সম্ভব, উই ক্যান আমরা পারি। তা আশা করি তুমি বুঝতে পেরেছো। দ্বিতীয় উদাহরণটা বলেছে সেন্ড ইট, এটা পাঠাও, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব এটা পাঠিয়ে দাও। হোয়াটস ইট লাইক বা হোয়াটস ড্যাশ লাইক, এই ড্যাশে তুমি অবশ্যই একটা নাউন লিখবে যে এই সামথিংটা কেমন। এই হোয়াটস লাইকটাকে আমরা হোয়াট ডাজ সামথিং লুক লাইকও লিখতে পারি, অর্থাৎ লুকটা থাকতেও পারে, ডাজ এবং লুকটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনো কিছু কেমন এইটা জিজ্ঞাসা করার জন্য আমরা সাধারণত এই ফ্রেজটা বা এই দুইটা ফ্রেজ ইউজ করি। যেমন ইউজ টু আস্ক ফর আ ডেসক্রিপশন অফ সামওয়ান অর সামথিং, কোনো কিছু ডেসক্রিপশন চাই, আমরা বিবরণ চাই যে কোনো কিছু দেখতে কেমন, কোনো কিছু করতে কেমন, এমন অর্থে। প্রথম উদাহরণ, হোয়াটস হার নিউ হাউস লাইক, তার নতুন বাড়ি দেখতে কেমন, তাহলে হোয়াটস থেকে হোয়াটস আছে আর লাইকের লাইক আছে, মাঝখানে হলো হার নিউ হাউস, তার নতুন বাড়ি। উত্তর দিচ্ছি, ইট ইজ এ বিগ হাউস, এটা একটা বড় বাড়ি। আরেকটা উদাহরণ বলেছে, হোয়াটস ইয়োর টিচার লাইক, তোমার টিচার দেখতে কেমন। উদাহরণ দিচ্ছে, শি ইজ গুড লুকিং, সে দেখতে চমৎকার। হ্যাঁ, তারপর দেখো, হোয়াট ডাজ আ পিকক লুক লাইক, একটা পিকক দেখতে কেমন, ময়ূর দেখতে কেমন। এখানে খেয়াল করে দেখো, মাঝখানে পিকক নাউনটা ঠিকই বসেছে, সামবডি বা সামথিং বসেছে, সামথিং পিকক বসেছে, তার আগে ফ্রেজের অংশ বসেছে হোয়াট ডাজ, আর পরে বসেছে লুক লাইক। এইটাকে কিন্তু এইভাবেও লেখা সম্ভব, হোয়াটস আ পিকক লাইক। আশা করি তুমি বুঝতে পেরেছো, দুটা কিন্তু একই ফ্রেজ, একটার মধ্যে ডাজ এবং লুক আছে, আরেকটার মধ্যে ডাজ এবং লুক নাই, তার পরিবর্তে ইজ আছে। ওকে, উত্তর দিয়েছে পিককটা দেখতে কেমন, ইট ইজ এ নাইস বার্ড, এটা খুব সুন্দর একটা পাখি। আরেকটা উদাহরণ দেখো, হোয়াটস ইট লাইক, এইটা কেমন। হ্যাঁ, এই যে মাঝখানে যে ড্যাশটা আছে, হোয়াটস ড্যাশ লাইক, ড্যাশে আছে ইট, এটাও কিন্তু খুব পরীক্ষায় আসে, হোয়াটস ইট লাইক। তারপরে আমরা ভার্ব প্লাস আইএনজি পাচ্ছি, সুইমিং ইন দ্য সি, সমুদ্রে সাঁতার কাটাটা কেমন, ইটস হিয়ারউইক, এটা খুব একটা বীরত্বপূর্ণ কাজ, হিয়ারউইক ওয়ার্ক। ওকে, তো এই হলো উদাহরণগুলো, আশা করি তুমি বুঝতে পেরেছো। তো তুমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। হ্যাঁ, এবং বোর্ড কোয়েশ্চেনে যে টাস্কগুলো দেয়া আছে নাম্বার 3-তে তোমার এই বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে, সেগুলো তুমি দেখতে পারো, তাহলে এর আরও তুমি ব্যবহারিক দিকগুলি সেখানে দেখতে পাবে। পরের রুলসটা আমরা যাই, ইন্ট্রোডাক্টরি ইট, অর্থাৎ ইট শব্দটাকে আমরা ব্যবহার করব কোনো কিছু ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য। মনে রাখতে হবে ইটটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইটটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং সেই অনুযায়ী কিন্তু সে ভার্ব গ্রহণ করবে, এবং ইটটা কিন্তু সবসময় একটা জিনিসকে পরিচয় করিয়ে দেবে, একটা সিঙ্গুলার কোনো একটা নাউন বা প্রোনাউনকে পরিচয় করিয়ে দেবে। তো ইউজ টু ইন্ট্রোডিউস অর আইডেন্টিফাই এ পার্সন, কোনো কিছু ইন্ট্রোডিউস করতে বা কোনো পার্সন, ব্যক্তিকে আইডেন্টিফাই করার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য বা চিহ্নিত করার জন্য এই ইটের ইন্ট্রোডাক্টরি ইউজটা আমরা করি। কেমন উদাহরণ দেওয়া যেতে পারে, ইট ইজ ইউর টিচার অন দ্য ফোন,
ইটস ইউর টিচার, এটা তোমার টিচার, তোমার শিক্ষক অন দ্য ফোন করেছে, বাড়িতে ফোন এসেছে, তোমার মা ফোন ধরেছে, ফোন ধরে তোমাকে গিয়ে বলছে এটা তোমার টিচারের ফোন, ইটস ইউর টিচার অন দ্য ফোন। ক্লিয়ার? পরের উদাহরণটা বলেছে হ্যালো পিটার, ইট ইজ কমলা হিয়ার। পিটারকে বলছে হ্যালো পিটার, হে পিটার, ইট ইজ কমলা হেয়ার, এখানে কমলা, এই আমি কমলা এসেছি। হয়তো সে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, বা ফোন করে তোমাকে ফোন করেছে, তুমি ফোন করার পরে জিজ্ঞাসা করছো হ্যালো হু আর ইউ, হ্যাঁ, তখন সে উত্তরে বলছে হ্যালো পিটার, ইটস কমলা হিয়ার, আমি কমলা বলছি। হাই ইটস মি, তার মানে হাই ইট ইজ মি, এটা আমি। তুমি বাড়ির বাইরে যদি থাকো আর সেই অবস্থায় তোমাকে যদি ঘরের ভিতর থেকে কেউ জিজ্ঞাসা করে এই কে এসেছে, হু ইজ দেয়ার, তাহলে তুমি বলো ইটস মি, এটা আমি। এখানে দেখো একটা কোয়েশ্চেন মার্কে প্রশ্নবোধক বাক্যে ইটের ইন্ট্রোডাক্টরি ইউজটা দেখানো হয়েছে। ওয়াজ ইট ইউ, এটা কি তুমি ছিলে? হু পুট দ্য বুক অন দ্য ডেস্ক, যে ডেস্কের উপরে বইটা রেখেছে, ওয়াজ ইট ইউ, এটা কি তুমি ছিলে? ইট ইজ জেমস, এটা হলো জেমস নামক একজন ব্যক্তি, হু কেম হিয়ার ইয়েস্টারডে, যে কালকে এসেছিল। হ্যাঁ, এখানে জেমসের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, ইন্ট্রোডাক্টরি দেয়ার। তো দেয়ার শব্দটাও কিন্তু আমরা এটার একটা ইন্ট্রোডাক্টরি ইউজ করতে পারি। হ্যাঁ, এবং দেয়ার শব্দটা যখন আমরা ইন্ট্রোডাক্টরি ইউজ করব, দেয়ার দিয়ে আমরা সিঙ্গুলার কোনো কিছুকেও পরিচয় করিয়ে দিতে পারি, আবার দেয়ার দিয়ে আমরা প্লুরাল কোনো কিছুকেও কিন্তু পরিচয় করিয়ে দিতে পারি। ওকে, তো এই জন্য দেয়ারের পরে আমরা সিঙ্গুলার ভার্ব পেতে পারি, যেমন অ্যামিজ পেতে পারি, আবার দেয়ারের পরে কিন্তু আমরা প্লুরাল ভার্ব আর অ্যারও পেতে পারি। ওকে, এই হলো ব্যাপারটা। তো দেখো দেয়ারটা হতে পারে দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার এটসেট্রা, ইউজ টু শো দ্যাট সামথিং এক্সিস্টস অর হ্যাপেন্স, কোনো কিছু এক্সিস্ট করে, কোনো কিছুর অস্তিত্ব আছে, অথবা কোনো কিছু ঘটছে, এমন ইন্ট্রোডাকশন করিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা, পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা দেয়ারটার ইউজ করি, এবং দেয়ারটা অবশ্যই সেন্টেন্সের শুরুতে থাকবে। কেমন, দেয়ার ইজ এ রেস্টুরেন্ট অ্যারাউন্ড দ্য কর্নার, ওই কর্নারে কোনায় একটা রেস্টুরেন্ট আছে, একটা রেস্টুরেন্টের অবস্থান আছে। দেয়ার আর ট্রিজ অ্যারাউন্ড দ্য হাউস, এই বাড়িটার চারিদিকে অনেকগুলো গাছ আছে। এখন কিন্তু ট্রিজ বলছে, অনেকগুলো গাছের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছে যা এই বাড়িটাকে ঘিরে আছে। দেয়ার আর টু পিপল ওয়েটিং আউটসাইড, দুইজন লোক বাইরে অপেক্ষা করছে, দুইজন লোকের সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, একজন নয় কিন্তু প্রথম সেন্টেন্সটা কিন্তু একটা রেস্টুরেন্টের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছে। অর্থাৎ দেয়ারটা সিঙ্গুলার কোনো কিছুর সাথে পরিচয় করিয়ে দিতে পারে, প্লুরাল কোনো কিছুর সাথে পরিচয় করিয়ে দিতে পারে, কিন্তু ইটটা কিন্তু সবসময় সিঙ্গুলার কোনো কিছুকেই পরিচয় করিয়ে দিবে, এটা মনে রাখাটা খুব জরুরি। দেখো হ্যাজ দেয়ার বিন অ্যাক্সিডেন্ট, সেখানে কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টটা আদৌ ঘটছে কিনা তার সাথে তোমাকে ইন্ট্রোডিউস করিয়ে সেই ব্যাপারটা তোমার সামনে তুলে ধরেছে। দেয়ার ওয়াজ এ কিং, সেখানে একজন রাজা ছিল। আবার এটা হতে পারে দেয়ার ওয়ার 5 ট্রিজ, সেখানে 5টা গাছ ছিল। দেয়ার ওয়ার 5 কিংস, সেখানে 5জন রাজা ছিল। হ্যাঁ, There once was a poor farmer who had 4 sons. There once was a poor farmer, সেখানে এককালে এক রাজা ছিল। এই যে দেয়ারের পরে কিন্তু once upon a time এটা থাকতে পারে। আবার once upon a time, long ago বা long ago, এই যে ফ্রেজগুলো অনেক কাল আগে, once upon a time কোনো একদিন, এই ফ্রেজগুলোর ইউজ করে তারপরেও কিন্তু দেয়ারটা আসতে পারে। যেমন লং অ্যাগো দেয়ার লিভ দ্য কিং, অনেক কাল আগে সেখানে একজন রাজা বসবাস করতো। এই হলো তোমার দেয়ারের ব্যবহার। আশা করি তুমি ব্যবহারটা বুঝতে পেরেছো। তবে কোনো সেন্টেন্সের শুরুতে কিন্তু তোমার ওয়ান্স আপন আ টাইম, তারপরে তোমার লং অ্যাগো, লং সিন্স, এই ফ্রেজগুলো দিয়ে, হ্যাঁ, বা শব্দগুলো দিয়ে সেন্টেন্স শুরু হয়ে তারপরে কিন্তু দেয়ার ইউজ হতে পারে, এবং কোনো ব্যক্তি বা কোনো বস্তু, প্রাণী, উদ্ভিদ বা যে কোনো নাউন বা প্রোনাউনের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিতে পারে, এবং সেটা সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে যদি সেটা দেয়ার হয়। তবে দেয়ারের আগে সাধারণত ওয়ান্স আপন আ টাইম, লং এগো, তারপরে তোমার লং সিন্স, এই ফ্রেজগুলো ইউজ হয় না। ইটের আগে হয় না, কিন্তু দেয়ারের আগে হয়। হোয়াট ইফ কথাটা হলো যে কী না জানি হতো বা কী হতো, যদি এমন হতো তাহলে কী হতো। সাধারণত আশঙ্কা প্রকাশের ক্ষেত্রে আমরা হোয়াট ইফটা ইউজ করি। কেমন, হোয়াট উড হ্যাপেন ইফ, যদি ঘটতো তাহলে কী না জানি হতো বা কী হতো, এমন অর্থে। যেমন হোয়াট ইফ দ্য ট্রেন ইজ লেট, কী না জানি হতো যদি ট্রেনটা লেট হতো।
ধরো ট্রেনটা লেট হলে তুমি সময় মতো অফিসে পৌঁছতে পারতে না, বা তুমি হয়তো আজকে একটা চাকরির ইন্টারভিউ দিতে চাচ্ছ, সময় মতো ইন্টারভিউটা দিতে পারতে না। হোয়াট ইফ, কি না জানি হতো, দ্য ট্রেন ইজ লেট, যদি ট্রেনটা লেট হতো। আরেকটা উদাহরণ দিয়েছে, হোয়াট ইফ শি ফরগেটস টু ব্রিং দ্য কি না জানি হতো যদি সে ফরগেট, ভুলে যেত, টু ব্রিং দ্য কিটা ব্রিং করার জন্য, আনার কথা যদি সে ভুলে যেত, তাহলে না জানি কি হতো। হ্যাঁ, এমন অর্থে কিন্তু হোয়াট ইফটা ইউজ হয়েছে, কি না জানি হতো বা এমন অর্থে। অর্থাৎ হয়তো কারো চাবি আনার কথা ছিল, সে চাবি আনতে ভুলে গেছে, কিন্তু আরেকজন মহিলা তাদের মধ্যে সে চাবিটা নিয়ে এসেছে, তো সে চাবি আনার কারণেই হয়তো সিন্দুকটা খোলা গেছে বা বাড়িতে প্রবেশ করা গেছে। তো কি ঘটতো যদি সে চাবিটা না আনতো? তারা হয়তো চিটাগং থেকে ঢাকায় এসেছে, ঢাকায় আসার পরে খেয়াল হয়েছে যে ভদ্রলোক চাবি আনেননি, কিন্তু ভদ্রমহিলা চাবিটা, তার কাছে যে কপিটা ছিল সেটা নিয়ে এসেছেন। তখন আমরা বলছি যে যদি না আনতো তাহলে না জানি কি হইতো, তাহলে আবার চিটাগংয়ে যেতে হতো বা তালা ভাঙতে হতো, সেটা তো আরও ভয়ঙ্কর ব্যাপার। অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দোর অর্থ করি আমরা যেন। হ্যাঁ, সে এমন আচরণ করছিল যেন সে রাজা, সে এমন আচরণ করে যেন সে রাজা, আবার সে এমন আচরণ করছিল যেন সে রাজা হয়ে গিয়েছিল। এখানে কিন্তু তোমার টেন্সের একটা ব্যাপার মনে রাখাটা খুব জরুরি। আমরা একটু উদাহরণ দেখি, আগে অর্থটা বুঝে নিই। ইউজ টু শো আ সিচুয়েশন, এমন একটা সিচুয়েশন শো করে দ্যাট মে নট বি ট্রু, যা ট্রু না, সঠিক না, বাট দ্যাট ইজ লাইকলি, কিন্তু সেটা অনেকটাই তেমন, একেবারে সঠিক না কিন্তু অনেকটাই তেমন। কেমন? শি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ, যেন, শি ওয়াজ আ প্রিন্সেস, সে এমনভাবে কথা বলে যেন সে প্রিন্সেস হয়ে গেছে, অর্থাৎ রাজকন্যা হয়ে গেছে, সে এমনভাবে কথা বলে। এইখানে তুমি একটু খেয়াল করে দেখো যে শি স্পিক্স এটা প্রেজেন্ট টেন্স, তারপরে অ্যাজ ইফ লেখা হয়েছে, অ্যাজ ইফের পরিবর্তে আমরা অ্যাজ দো লিখতে পারতাম, তারপরে কিন্তু শি ওয়াজ আ প্রিন্সেস, এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ওয়াজ। অর্থাৎ অ্যাজ ইফ বা অ্যাজ দোর আগের অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশের ভার্বটা হবে পাস্ট। দ্বিতীয় উদাহরণটা আমরা দেখি, হি লুকড, সে তাকিয়েছিল, অ্যাজ ইফ, এমনভাবে যেন, হি হ্যাড গট সাম ব্যাড নিউজ, সে কিছু ব্যাড নিউজ পেয়েছে। এখানে ভার্বটা খেয়াল করো, প্রথম অংশটা কিন্তু লুকড, ভার্বের পাস্ট টেন্স, তারপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসেছে, তারপরে হি এর পরে হ্যাড গো, হ্যাডটা তোমার ইউজ করা হয়েছে, হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসেছে গট। তাহলে এখানে খেয়াল করে দেখো যে প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় পরের অংশ পাস্ট, আর প্রথম অংশ যদি পাস্ট হয় অ্যাজ ইফের আগের অংশ, তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরের অংশ কিন্তু পাস্ট মানে তোমার পাস্ট পারফেক্ট টেন্স হবে, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। তুমি একটু ভিডিওটা পজ করে প্রয়োজনে এই দুইটা সেন্টেন্স পড়ে এই যে নিচে যে তোমার এটা সেন্টেন্সের যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে সেটা একটু ঠান্ডা মাথায় বুঝে দেখো, তাহলে বুঝতে পারবে। প্রেজেন্ট থাকলে পরের অংশ পাস্ট, আর প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। আশা করি বুঝতে পেরেছো। দে স্টেয়ার্স অ্যাট মি অ্যাজ দো আই গট ম্যাড, দে তারা, স্টেয়ার এখানে ভুল হয়েছে, স্টেয়ার্স হবে না, স্টেয়ার হবে। দে স্টেয়ার অ্যাট মি, তারা আমার দিকে তাকিয়েছিল, অ্যাজ দো যেন, আই গট ম্যাড, আমি পাগল হয়ে গেছি। তারা এমনভাবে আমার দিকে তাকিয়েছিল যেন আমি পাগল, আসলে কিন্তু পাগল হয়নি, কিন্তু মনে হচ্ছিল যেন আমি পাগল হয়ে গেছি বলে তাদের মনে হচ্ছে। হি অ্যাক্টস অ্যাজ ইফ হি ওয়ার রিচ, সে এমন আচরণ করছিল, এমনভাবে আচরণ করছিল যেন সে রিচ, ধনী ব্যক্তি, কিন্তু আসলে সে ধনী ব্যক্তি না। উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ডটা আমরা সাধারণত রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার করি এবং উড ইউ মাইন্ডের পরে ভার্ব প্লাস আইএনজি বসে। যেমন আমরা একটু শব্দার্থ বুঝে নিই। ইউজ টু আস্ক সামবডি পোলাইটলি টু ডু সামথিং, আমরা যদি কাউকে পোলাইটলি, ভদ্রভাবে কোনো কিছু করার কথা বলি, টু ডু সামথিং, অর্থাৎ সোজা কথা কোনো কিছু করার কথা রিকোয়েস্ট করি। উদাহরণ দিচ্ছে, উড ইউ মাইন্ড লিভিং আস অ্যালোন ফর আ মিনিট, তুমি কি কয়েক মিনিটের জন্য আমাদেরকে লিভ করবে, আমাদেরকে ছেড়ে যাবে, অর্থাৎ আমাদের কি আমাদের মতো করে কথা বলতে দিবে, এমন অর্থে। আরেকটা উদাহরণ দিয়েছে, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, তুমি কি দয়া করে দরজাটা বন্ধ করে দিবে, প্লিজ। ওকে, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর প্লিজ, তুমি কি দরজাটা বন্ধ করে দিবে। আমরা বলতে পারি, উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, আপনি কি এক কাপ চা খাবেন। এমন আরও অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। উড ইউ মাইন্ডটা আমরা সাধারণত রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার করি। পরের উদাহরণ, পরের রুলস বা ফ্রেজটার ইউজ আমরা দেখি। ইউজ টু অর্থাৎ অভ্যস্ত বা অ্যাকাস্টেম টু, একই অর্থ, অভ্যস্ত। এরপরে ইউজ টু এবং অ্যাকাস্টেম টু এর পরে আমরা সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই। এটা একটা মডাল ভার্ব, হ্যাঁ, সুতরাং মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, দিস ইজ দ্য ট্রুথ।
এটা নেগেটিভ অর্থে ব্যবহার যদি করো তুমি, অর্থাৎ ইউজ টুটাকে যদি তুমি নাবোধকভাবে লিখতে চাও তাহলে লিখতে পারো ডিডন্ট ইউজ টু, অথবা তুমি ইউজড নট টু লিখতে পারো, অর্থাৎ ইউজের আগে ডিডন্ট লিখতে পারো, অথবা ইউজটা যেমন আছে তেমন রেখে তারপরে নট লিখতে পারো। সংক্ষেপে লেখা যায় ইউজড নট টু। এই ইউজড নট টুটাকে আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে ইউজ করে লিখতে পারি ইউজড নট টু। তা আশা করি তুমি নেগেটিভ ফর্মটা বুঝেছো। এটা ইউজ টু সে দ্যাট সামথিং হ্যাপেন্ড কন্টিনিউয়াসলি অর ফ্রিকোয়েন্টলি ডিউরিং এ পিরিয়ড ইন দ্য পাস্ট, অর্থাৎ কোনো কিছু অতীতে ফ্রিকোয়েন্টলি ঘটতো, মানে প্রায়ই ঘটতো, অথবা কন্টিনিউয়াসলি ঘটতো, নিয়মিত ঘটতো। অর্থাৎ আমি কোনো কাজের জন্য অভ্যস্ত ছিলাম, সে কোনো কাজের জন্য অভ্যস্ত ছিল, এমন অর্থে আমরা ইউজ টু বা অ্যাকাস্টেম টু এই শব্দটা ব্যবহার করতে পারি। উদাহরণ দিচ্ছে, আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত। হ্যাঁ, অর্থাৎ অভ্যস্ত ছিলাম, অতীতে অভ্যস্ত ছিলাম। আই ইউজ টু প্লে ক্রিকেট হোয়েন আই ওয়াজ এ কলেজ স্টুডেন্ট, অথবা হোয়েন আই ওয়াজ এ স্কুল স্টুডেন্ট, যখন আমি স্কুল স্টুডেন্ট ছিলাম তখন আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিলাম। দে ইউজ টু গো দেয়ার এভরি সানডে, ডিডন্ট দে ইউজ টু, তারা অভ্যস্ত ছিল, গো যাওয়ার জন্য, দেয়ার সেখানে যেতে তারা অভ্যস্ত ছিল, এভরি সানডে প্রতি রোববারে, ডিডন্ট তারা কি যেত না? ওকে, তাই এই ইউজ টু যুক্ত কোনো সেন্টেন্সের যদি তুমি ট্যাগ কোয়েশ্চেন করতে চাও তাহলে লিখবা ডিডন্ট বা ডিডন্ট প্লাস তোমার কি বলা যেতে পারে সাবজেক্ট। আরেকটা উদাহরণ দিচ্ছে, আই ডিডন্ট ইউজ টু, আমি অভ্যস্ত ছিলাম না, লাইক হিম, তাকে সোজা কথা তাকে পছন্দের ব্যাপারে আমি অভ্যস্ত ছিলাম না, সোজা কথা আমি তাকে পছন্দ করতাম না। মাচ, অনেক। হোয়েন উই ওয়ার এট স্কুল, যখন আমরা স্কুলে পড়তাম তখন আমি তাকে খুব বেশি পছন্দ করতাম না। আই ডিড নট ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি নদীতে সাঁতার কাটার ব্যাপারে অভ্যস্ত ছিলাম না। ডিড ইউ ইউজ টু ড্রাইভ আ কার, তুমি কি গাড়ি চালানোতে অভ্যস্ত ছিলে? প্রশ্ন করছে। ডিডন্ট শি ইউজ টু প্লে টেনিস, টেনিস খেলায় অভ্যস্ত ছিল না? তো এইখানে আমরা অনেকগুলো দেখলাম যে প্রশ্নবোধক করার ক্ষেত্রে আমরা ডিডটাকে সাবজেক্টের আগে নিয়ে এলাম, আবার নাবোধক এবং প্রশ্নবোধক যদি করতে হয় অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ তাহলে ডিডন্টটাকে আমরা সাবজেক্টের আগে নিয়ে আসতে পারি, বা ডিড শি নট ইউজ করতে পারি। ওকে, আশা করি তুমি বুঝতে পেরেছো যে কিভাবে তুমি ইউজ টু বা অ্যাকাস্টেম টুটাকে ইউজ করবা, এবং ইউজ টুর পরিবর্তে আমরা অ্যাকাস্টেম টু লিখতে পারি। এখন তুমি আরেকটা উদাহরণ দেখো, বা আরেকটা রুলসে আমরা যাই, সেটা হলো বি ইউজ টু অথবা গেট ইউজ টু। খুব ভালোভাবে খেয়াল করো, শুধু যদি ইউজ টু থাকে বা শুধু যদি অ্যাকাস্টেম টু থাকে তাহলে তারপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব মডাল ভার্ব হিসেবে। কিন্তু এই ফ্রেজটাই যখন ইউজ টুর আগে বি ভার্ব গ্রহণ করবে, অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর গ্রহণ করবে, বা ইউজ টুর আগে যখন গেট লেখা হবে তখন কিন্তু তারপরে আমরা আর ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব না, বরং ভার্ব প্লাস আইএনজি লিখব। ইউজ টু অ্যাকাস্টেম টুর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব, কিন্তু নিচে খেয়াল করো বি ইউজ টু অর্থাৎ এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়াজ ইউজ টু, ওয়ার ইউজ টু যদি লিখি, বা গেট ইউজ টু, গট ইউজ টু যদি আমরা লিখি, তাহলে তারপরে আমরা ভার্ব প্লাস আইএনজি দিব, অথবা সামথিং কোনো কিছুর নাম লিখবো, সোজা কথা কোনো নাউন লিখবো। ওকে, আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন আবার বি ইউজ টুটাকে আমরা বি অ্যাকাস্টেম টু লিখতে পারি, আবার গেট ইউজ টুটাকে আমরা কিন্তু গেট অ্যাকাস্টেম টু লিখতে পারি, অভ্যস্ত। এরপরেও কিন্তু আমরা ভার্ব প্লাস আইএনজি দিব বা কোনো নাউন সামথিং কোনো কিছু লিখব। উদাহরণ দিচ্ছে, আই এম ইউজ টু প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত। এখানে খেয়াল করো এম ইউজ টু, শুধু ইউজ টু না, শুধু ইউজ টু যদি হইতো তাহলে কিন্তু আমরা প্লে লিখতাম। যখন শুধু ইউজ টুর পরিবর্তে আমরা নিচে এম ইউজ টু লিখলাম, অর্থাৎ বি ভার্ব যুক্ত করলাম ইউজ টুর আগে, তখন তারপরে কিন্তু আমরা প্লে না লিখে, উপরে আবার খেয়াল করো প্লে না লিখে প্লেইং লিখলাম। আশা করি তুমি বুঝতে পেরেছো পার্থক্যটা। আরও উদাহরণ দেওয়া হয়েছে, হি ওয়াজ নট ইউজ টু ফ্লাইং কাইট, সে কাইট খেলায় অভ্যস্ত ছিল না। এখানে যদি লিখতো ডিড নট ইউজ টু তাহলে কিন্তু আমরা ফ্লাই লিখতাম, কিন্তু যেহেতু বি ভার্ব ইউজ করেছে, টু ডু ভার্ব নয়, ওয়াজ নট ইউজ টু, তার জন্য আমরা ভার্ব প্লাস আইএনজি দিলাম। এমন উদাহরণ আমরা দেখি, যেমন ইউজ টু ওয়ার্কিং, কাজে অভ্যস্ত। এখানে কিন্তু তোমার ইউজডের আগে যে অক্সিলারি ভার্বটা মানে বি ভার্বটা ইউজ হয়েছে সেটা হলো ওয়ার। ইজন্ট শি ইউজ টু অ্যাক্টিং অন স্টেজ, সে কি স্টেজে অ্যাক্টিংয়ের ব্যাপারে, অভিনয়ের ব্যাপারে ইউজ টু না, অভ্যস্ত না? তো এটাও কিন্তু ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়েছে, কারণ প্রশ্ন করার জন্য ইজ নটটাকে আগে নিয়ে যাওয়া হয়েছে।
আই গট ইউজ টু দ্য রুটিন, আমি এই রুটিনে অভ্যস্ত ছিলাম। তুমি একটু খুব ভালোভাবে খেয়াল করে দেখো, আই গট ইউজ টু দ্য রুটিন, আমি এই রুটিনে অভ্যস্ত ছিলাম। এখানে কিন্তু ইউজ টুর আগে গেটের পাস্ট টেন্স গট লেখা হয়েছে এবং টু এর পরে আমরা দ্য রুটিন পাচ্ছি, এটা একটা সামথিং, একটা নাউন পাচ্ছি। ওকে, ভার্ব থাকলে আমরা ভার্ব প্লাস আইএনজি লিখতাম। শি ওয়াজ নট অ্যাকাস্টেম টু ট্রাভেলিং বাই বাস, সে বাসে ট্রাভেলিংয়ে সে অ্যাকাস্টেম টু না, অভ্যস্ত না। অ্যাকাস্টেম টু এর পরে ওয়াজ নট আছে, বি ভার্ব আছে, অ্যাম ইজ আর ওয়াজ আর আছে, তাই ভার্ব প্লাস আইএনজি বসেছে। আই এম গেটিং অ্যাকাস্টেম টু দ্য নয়েজ, আমি এই নয়েজে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তুমি খেয়াল করো, গেট আছে, গেট ইউজ টু, গেট অ্যাকাস্টেম টু লেখা হয়েছে, যদিও এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, কিন্তু এখানে গেট অ্যাকাস্টেম টু বা গেটিং অ্যাকাস্টেম টু এর পরে আমরা একটা নাউন পাচ্ছি, দ্য নয়েজ। এই হলো ইউজ। তুমি খুব ভালোভাবে মাথায় রাখবে, শুধু ইউজ টু, শুধু অ্যাকাস্টেম টু বা ইউজ টু অ্যাকাস্টেম টু এর আগে যদি ডিড নট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব। কিন্তু ইউজ টু বা অ্যাকাস্টেম টুর আগে যদি অ্যাম ইজ আর ওয়াজ আর থাকে বা অ্যাম নট, ইজ নট, ওয়াজ নট, ওয়ার নট থাকে বা গেট গট থাকে, তাহলে তারপরে আমরা কি করব, ভার্ব প্লাস আইএনজি লিখব অথবা কোনো নাউন লিখব। আরেকটা শব্দ আমরা ইউজ করি, সেটা লেস্ট, পাছে, এই ভয়ে। ইন অর্ডার টু প্রিভেন্ট সামথিং ফ্রম হ্যাপেনিং, কোনো কিছু ঘটার হাত থেকে বাঁচার জন্য যদি আমরা কোনো কিছু করি, সেইটা বোঝানোর ক্ষেত্রে আমরা লেসটা ইউজ করি। উদাহরণ দিচ্ছে, হি ওয়্যার হেডফোনস, সে হেডফোন পরে, অর্থাৎ যখন গান শোনে বা কোনো কিছু শোনে তখন সে হেডফোন পরে। কেন পরে, লেস্ট, পাছে, এই ভয়ে। হি ডিস্টার্ব সামওয়ান, কাউকে না সে ডিস্টার্ব করে ফেলে, অর্থাৎ সে যেটা শুনছে সেটা শুনে অন্য কেউ যাতে ডিস্টার্ব না হয়, এইটা ঠেকানোর জন্য, এটা প্রিভেন্ট করার জন্য সে কী করে, কানে হেডফোন পরে। অর্থাৎ একটা ঘটনা ঠেকানোর জন্য সে আরেকটা কাজ যদি করে, তখন আমরা যেই ঘটনাটা সে ঘটাতে চায় না, সেই সেন্টেন্সটা বা ফ্রেজটার বা ক্লজটার আগে আমরা লেস্ট শব্দটা ব্যবহার করি। যেমন সে কি ঘটাতে চায় না, ডিস্টার্ব এনিওয়ান, কাউকে ডিস্টার্ব করতে চায় না, এইটাকে প্রিভেন্ট করার জন্য লেস্ট, পাছে, এই ভয়ে যে অন্য কেউ ডিস্টার্ব হবে, এই জন্য সে হেডফোন পরে। আশা করি তুমি বুঝতে পেরেছ। আমি আরেকটা উদাহরণ দিই, যেমন হি রিচড হোম আর্লি, হ্যাঁ, বা হি ওয়েন্ট হোম আর্লি বা হি কেম হোম আর্লি, সে তাড়াতাড়ি বাড়ি এসেছিল, ফিরে এসেছিল, লেস্ট, এই ভয়ে, পাছে যে হিজ ফাদার কুড বিট হিম, তার বাবা তাকে পিটুনি দিতে পারে। আমরা বলতে পারি হিজ ফাদার কুড রিবিউক হিম, তার বাবা তাকে বকুনি দিতে পারে বা মারতে পারে, এই ভয়ে সে তাড়াতাড়ি, এইটা থেকে বাঁচার জন্য সে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিল। আরেকটা উদাহরণ দিচ্ছে, শি গ্রিপড দ্য বয়েজ আর্ম, সে ছেলেটার হাত খুব গ্রিপ করেছিল, শক্ত করে ধরেছিল, লেস্ট, পাছে, কোন ভয়ে, শি হ্যাড লস্ট হিম ইন দ্য ক্রাউড, যাতে তাকে ক্রাউড, জনতার মধ্যে, ভিড়ের মধ্যে তাকে লস্ট, হারিয়ে না ফেলে, অর্থাৎ হারিয়ে ফেলাটা প্রিভেন্ট করার জন্য সে তার হাত শক্ত করে ধরেছিল। দ্য মাদার ডাজ নট মুভ, মা নড়ছে না, ডাজ নট মুভ, কেন নড়ছে না, লেস্ট, পাছে, এই ভয়ে। হার বেবি ওয়েকস আপ, তার বেবিটা যাতে জেগে না যায়, এই ভয়ে সে নড়ছে না, কোলে নিয়ে চুপচাপ বসে আছে। ওকে, কিন্তু নড়ছে না, কারণ নড়লেই বাচ্চাটা জেগে যাবে, এই জন্য সে নড়ছে না। তা আশা করি তুমি লেস্টের ব্যবহারটা বুঝতে পেরেছ। এরপরের যে ফ্রেজটা আমরা দেখব সেটা হলো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম। এর মানে হলো এইটাই হলো বেস্ট টাইম, অর্থাৎ সবচেয়ে ভালো সময় কোনো কিছু করার জন্য, এটাই ভালো সময়, এটাই ভালো সময় কোনো কিছু করার জন্য, এটাই ভালো সময়, এমন অর্থে আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ অ্যাবাউট টাইমটা ব্যবহার করি। তিনটার অর্থ একই এবং এটার ব্যবহারও একই। ইট ইজ টাইমের মধ্যে হাই অ্যাবাউটটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো সামবডি শুড ডু সামথিং সুন, কোনো কিছু লোকের সুন, শীঘ্রই কোনো কিছু করা উচিত হবে, এমন অর্থে আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমটা ইউজ করি। যেমন ইট ইজ হাই টাইম, এইটাই হলো বেস্ট টাইম, সেরা সময়, টু অ্যাটেন্ড দ্য পার্টি, পার্টিতে অ্যাটেন্ড করার জন্য এইটাই বেস্ট টাইম। ওকে, সন্ধ্যা 7টা বাজে, এইটাই ওই পার্টিতে অ্যাটেন্ড করার জন্য বেস্ট টাইম। এর পরে গেলে ওইটা আর সঠিক সময় থাকবে না। এইখানে খেয়াল করে দেখো, ইট ইজ টাইমের পরে আমরা টু প্লাস ভার্ব পাচ্ছি, অর্থাৎ ইট ইজ টাইমের পরে ভার্ব বসলে টু প্লাস ভার্ব বসবে, ইনফিনিটিভ বসবে। পরের উদাহরণটা খেয়াল করো, ইট ইজ হাই টাইম, এইটাই হলো বেস্ট টাইম, উই অ্যাটেন্ডেড দ্য পার্টি, এই পার্টিতে অ্যাটেন্ডেড করার, উপস্থিত হওয়ার, এইটাই বেস্ট টাইম। এখানে খেয়াল করে দেখো যে ইট ইজ হাই টাইমের পরে আমরা উই সাবজেক্ট পেয়েছি, তারপরে ভার্বের পাস্ট ফর্ম লিখেছি।
ওকে, অর্থাৎ ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বা ইট ইজ অ্যাবাউট টাইমের পরে শুধু ভার্ব বসলে টু প্লাস ভার্ব বসবে, আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম বা ইট ইজ অ্যাবাউট টাইমের পরে যদি সাবজেক্ট বসে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে। শুধু ভার্ব বসলে টু প্লাস ভার্ব, আর সাবজেক্ট বসলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম। আশা করি তুমি বুঝতে পেরেছ। আবার ওই প্রথম সেন্টেন্সটাই আমরা এইভাবে লিখতে পারি, ইট ইজ টাইম ফর ইউ টু স্টাডি অ্যাটেন্টিভলি। আমরা সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে টু প্লাস ভার্ব লিখি, তো এখানে তাই আছে ইট ইজ টাইম টু স্টাডি অ্যাটেন্টিভলি, কিন্তু তার আগে তোমার একটা ফ্রেজ যুক্ত হয়ে যেতে পারে ফর প্লাস অবজেক্ট, ফর প্লাস অবজেক্ট, অর্থাৎ ইট ইজ টাইম ফর ইউ, এটা তোমার জন্য সেরা সময়, টু স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য এটা তোমার জন্য বেস্ট টাইম। ওকে, অর্থাৎ ইট ইজ টাইমের পরে ফর প্লাস অবজেক্ট বসিয়ে তারপরেও টু প্লাস ভার্ব থাকতে পারে। হ্যাঁ, সুতরাং সরাসরি যে টু প্লাস ভার্ব বসবে এমন না, কখনো কখনো টু প্লাস ভার্ব ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে টু প্লাস ভার্ব বসার আগে ফর প্লাস অবজেক্ট বসতে পারে। যেমন সেন্টেন্সটা হতে পারে, ইট ইজ টাইম ফর শফিক টু স্টাডি অ্যাটেন্টিভলি, এইটাই শফিকের পড়াশোনা করার জন্য বেস্ট টাইম। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, তো আশা করি তুমি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের ইউজটা বুঝতে পেরেছো। তারপরে খেয়াল করো, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, এই উদ্দেশ্যে যে বা যাতে, এমন অর্থ আমরা বাংলায় করতে পারি। টু শো দ্য পারপাস অর রেজাল্ট অফ রেজাল্ট অফ সামথিং, কোনো কিছু পারপাস উদ্দেশ্য বোঝাতে অথবা কোনো কিছু রেজাল্ট ফলাফল বোঝানোর ক্ষেত্রে আমরা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটটা ব্যবহার করি। কেমন, আই ওয়ান্ট টু গো বাই কার, আমি গাড়িতে চড়ে যেতে চেয়েছিলাম বা চাই, কেন, সো দ্যাট যাতে, আই ক্যান রিচ আর্লি, যাতে আমি আর্লি তাড়াতাড়ি রিচ পৌঁছতে পারি। এই যে সো দ্যাট মানে যাতে, আমি যে গাড়িতে করে যেতে চাই তার পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হলো আমি রিচ করতে চাই, পৌঁছতে চাই আর্লি তাড়াতাড়ি। ওকে, তারপর দেখো, শি কল্ড হিম, সে তাকে ডেকেছিল, ওই ভদ্রমহিলা একজন ভদ্রলোককে ডেকেছিল, সো দ্যাট যাতে, হি উড বি রেডি, যাতে সে প্রস্তুত হতে পারে। অর্থাৎ তুমি হয়তো কোথাও যাবে, তোমার মা হয়তো তোমাকে ডেকে দেয় ঘুম থেকে, কেন ডেকেছিল, যাতে তুমি রেডি হতে পারো। ওকে, আরেকটা উদাহরণ দিয়েছে, শি মেড সাম ফুড, সে কিছু খাদ্য তৈরি করেছিল, কেন খাদ্যটা তৈরি করেছিল, পারপাসটা কি, উদ্দেশ্যটা কি, ইন অর্ডার দ্যাট, এই উদ্দেশ্যে যে শি কুড ইট দেম, এই খাবারগুলো যাতে সে খেতে পারে অন দ্য ওয়ে, রাস্তায়, অর্থাৎ রাস্তায় খাওয়ার জন্য সে কিছু খাবার তৈরি করে নিয়েছিল, সে কিছু খাবার তৈরি করেছিল ইন অর্ডার দ্যাট, এই উদ্দেশ্যে যে শি কুড ইট দেম, যাতে সেগুলো খেতে পারে অন দ্য ওয়ে, রাস্তায়। হোমওয়ার্ক, তো এই হলো তোমার আমরা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজগুলো দেখলাম। আমি বিশেষত এইচএসসি 2021 সালের যে তোমার রিয়ারেঞ্জড যে সিলেবাসটা দেওয়া হয়েছে, তোমরা বলো শর্ট সিলেবাস, এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে ওইখানে লিস্টেড যে ওয়ার্ড এবং ফ্রেজগুলো দেওয়া হয়েছে সেগুলোর উপর বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। এর মধ্যে কিছু কিছু ইউজ আমি বাদ দিয়েছি, যেমন তোমার নো সুনার হ্যাডের ইউজটা আমি টাচ করিনি, বা তোমার যে কন্ডিশনাল সেন্টেন্স আছে ইফ এবং আনলেসের ইউজ, সেগুলো আমি টাচ করিনি, সেগুলো তুমি রাইট ফর্ম অফ ভার্বসের মধ্যে দেখে নিতে পারো। তো হোমওয়ার্ক হলো, এক্সারসাইজ দ্য টাস্ক in the HSC exam board questions of 2017, 18 and 19, 2017, 18 এবং 19 সালের এইচএসসি এক্সামের এইচএসসি পরীক্ষার যে বোর্ড কোয়েশ্চেন আছে, বোর্ডের পরীক্ষার যে প্রশ্ন আছে, সেটা যেতে যে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের যে টাস্কগুলো, কাজগুলো দেয়া আছে, এটা তোমার দেয়া আছে হলো 3 নম্বর প্রশ্নে। মোটামুটি সবগুলো বোর্ড পরীক্ষার প্রশ্নেই তোমার বোর্ডের প্রশ্ন যেগুলো, সেটা ঢাকা বোর্ড হতে পারে, চিটাগাং বোর্ড হতে পারে, সেগুলোর 3 নম্বরে এর এক্সারসাইজগুলো দেওয়া আছে। সেই এক্সারসাইজগুলো তুমি একটু করে দেখতে পারো। আশা করি তোমার এক্সারসাইজ যদি তুমি 2-3টা করো তাহলে অভ্যস্ত হয়ে যাবে। এবং যে রুলসগুলো আমি পড়ালাম এগুলো তুমি স্ক্রিনশট আশা করি নিয়ে রেখেছো। হ্যাঁ, তো আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। হ্যাভ আ নাইস টাইম, গুড লাক।